ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে বেশ ভালো আছেন। তো আমরা যে কোল্ড ওয়ার সিরিজে ছিলাম, আজকে তার 4th এপিসোড। আজকে আমাদের আলোচনার বিষয় ফুলটন স্পিচ অফ চার্চিল। সেই সঙ্গে আরো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে পলিসি অফ কন্টেইনমেন্ট, যেটা জর্জ এফ কেন্নান নামে একজন মার্কিন রাষ্ট্রদূত প্রচার করেছিলেন। যাই হোক, মূল যে আলোচনার বিষয়, যে ফুলটন স্পিচ এবং পলিসি অফ কন্টেইনমেন্ট, এটা ঠিক কোন পটভূমিতে দেওয়া হয়েছিল বা প্রচার করা হয়েছিল, এর বিষয়বস্তু কি ছিল এবং এর প্রভাব কি হয়েছিল, মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, এর আগের যে ক্লাস আমাদের যার মূল বিষয় ছিল ইয়াল্টা এবং পটসডাম সম্মেলন, সেটি যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, তাহলে আজকের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। আর কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। ইভেন কিছু বিষয় যদি জানতে চান অবশ্যই জানাবেন কমেন্টে গিয়ে, আমি চেষ্টা করব সেটা জানানোর। আর অবশ্যই বলবো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা শুরু করছি ফুলটন স্পিচ অফ উইনস্টন চার্চিল। আমরা ইতিপূর্বে দেখেছি যে ইয়াল্টা সম্মেলনের পর পটসডাম সম্মেলন, এই দুটি সম্মেলনে যুদ্ধকালীন মিত্রপক্ষীয়দের যে বোঝাপড়া, সেই বোঝাপড়া এক প্রকার ভেঙে পড়েছিল। অর্থাৎ বিশ্ববাসী বুঝতে পেরেছিল যে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে থাকা সম্ভব নয়। কারণ পটসডাম সম্মেলনের পর যেটা দেখা গেছে, সম্মেলন 2রা আগস্ট শেষ হয়, তার মাত্র 4 দিনের মাথায় মার্কিন প্রশাসন জাপানের ওপর, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের ওপর বোমা বর্ষণ করে, পারমাণবিক বোমা, যেটা সোভিয়েত রাশিয়াকে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছিল। বিষয়টি সোভিয়েত রাশিয়া ভালোভাবে নেয়নি, সত্যি সে হতচকিত হয়ে পড়েছিল এবং তার যে পূর্ব ইউরোপে সম্প্রসারণ নীতি, সেটাকে আরো বেশি জোরদার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন স্ট্যালিন। এছাড়াও তিনি এই সময় ঘোষণা করেছিলেন যে পুঁজিবাদের সঙ্গে সাম্যবাদের সহাবস্থান সম্ভব নয়। সমগ্র বিশ্বে যতদিন না সাম্যবাদ প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত পুঁজিবাদের সঙ্গে তার অবিরত যুদ্ধ চলবে, যেটা পশ্চিমী জগতে নিশ্চিতভাবে একটা আতঙ্কের সৃষ্টি করেছিল। পাশাপাশি পূর্ব ইউরোপে সোভিয়েত মদতে যে কমিউনিস্ট শাসন ব্যবস্থা ক্রমাগত সম্প্রসারিত হচ্ছিল এবং সেখানে সোভিয়েত মদতপুষ্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এই ব্যাপারটি কিন্তু পশ্চিমী জগৎ ভালোভাবে নেয়নি। আর আমরা দেখেছি পটসডাম সম্মেলনে গ্রিসে কমিউনিস্ট আন্দোলন দমনের জন্য ব্রিটেনের সেনা পাঠানোকে মলোটভ, অর্থাৎ সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী মলোটভ সমালোচনা করেছিলেন প্রকাশ্যে। পাশাপাশি তুরস্ক, ইরান প্রভৃতি দেশে সাম্যবাদী আন্দোলন আরো জোরদার হচ্ছিল। ইটালিতে, ফ্রান্সে নির্বাচনে সাম্যবাদীদের যে চমকপ্রদ একটা সাফল্য, সেটাও কিন্তু পশ্চিমী জগৎকে চিন্তায় ফেলেছিল। এরূপ পরিস্থিতিতে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1946 খ্রিস্টাব্দে 5ই মার্চ আমেরিকার মিসৌরি প্রদেশের ফাল্টনে ওয়েস্টমিনিস্টার কলেজে একটি বক্তৃতায় বলেন যে বাল্টিক সাগরের তীরবর্তী স্টেটিন থেকে শুরু করে আড্রিয়াটিক সাগরের তীরবর্তী ট্রিয়েস্ট পর্যন্ত ভূভাগের পর্যন্ত একটা সোভিয়েত লৌহ জবনিকার অন্তরালে আচ্ছাদিত হয়ে আছে। এই লৌহ জবনিকার পরপারে কি ঘটছে মুক্ত বিশ্ব কিন্তু তা জানে না। এই যে সোভিয়েত সম্প্রসারণবাদী নীতি, এটাকে এখনই যদি প্রতিহত করা না হয়,
তাহলে একটা সময় সোভিয়েত ব্যবস্থা সমগ্র ইউরোপকে গ্রাস করবে। এবং সেই সঙ্গে তিনি এই সোভিয়েত সম্প্রসারণকে প্রতিহত করার জন্য ইঙ্গো মার্কিন যৌথ প্রচেষ্টার প্রস্তাব দেন। অর্থাৎ তিনি বলতে চান যে পটসডাম পরবর্তী সময়কালে সোভিয়েত রাশিয়া যেভাবে সোভিয়েতীকরণের প্রক্রিয়াকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাকে যদি এখনই প্রতিহত করা না হয়, তাহলে কিন্তু সমগ্র বিশ্বের সামনে সোভিয়েত ব্যবস্থা একটা বিপদের আকার ধারণ করবে, সমগ্র বিশ্বকে গ্রাস করবে। এই বক্তৃতায় ট্রুম্যান উপস্থিত ছিলেন, কিন্তু তিনি ব্যাপারটিকে খুব বেশি গায়ে মাখেন। কিন্তু এই ফুলটন বক্তৃতা, যেটা উইনস্টন চার্চিল ইঙ্গো মার্কিন যৌথ প্রচেষ্টায় সোভিয়েত সম্প্রসারণ প্রতিহত করার কথা বলেছিলেন, সেটা মার্কিন প্রশাসনে একটা তুমুল হইচই সৃষ্টি করেছিল। ট্রুম্যানের ওপর বিভিন্ন মহল থেকে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য চাপও সৃষ্টি করা হয়েছিল। এর জন্য অনেকে বলেন এই ফুলটনের বক্তৃতা থেকে আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল। কিন্তু ব্যাপারটি ঠিক তা নয়, কারণ ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে। তবে ফুলটন বক্তৃতা এই ঠান্ডা লড়াইয়ের পরিবেশে যে একটা নতুন মাত্রা যোগ করেছিল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ট্রুম্যান এই ব্যাপারটিকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি ছিলেন না। মার্কিন বাণিজ্য সচিব হেনরি ওয়েলস এই চার্চিলের জঙ্গিপনার বিরোধিতা করে বলেছিলেন, যুদ্ধংদেহী মনোভাব নিয়ে যদি সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে এখনই মার্কিন যুক্তরাষ্ট্র ময়দানে নেমে পড়ে, তাহলে কিন্তু ব্যাপারটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে, যা মোটেও সঠিক হবে না। বরং পারস্পরিক সহাবস্থান হবে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলিউশনের দোলাচলময় পরিস্থিতিতে পলিসি অফ কন্টেইনমেন্ট বা বেস্টনি নীতির অবতারণা করেন মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান। 1947 সালের জুলাই মাসের 4 তারিখে আমেরিকা যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাফেয়ার পত্রিকায় মিস্টার এক্স ছদ্মনামে কেন্নান একটি প্রবন্ধ প্রকাশ করেন। এই প্রবন্ধে তিনি এই বেস্টনি নীতির কথা বলেন। কি এই নীতি? এই নীতিতে তিনি বলেন যে সোভিয়েত রাশিয়া এখন রণক্লান্ত, তার জনগণ অর্থাৎ সোভিয়েত জনগণ এখন ক্ষুধাদীর্ণ। সুতরাং সোভিয়েত রাশিয়া এই পরিস্থিতিতে কিন্তু কোনো মতেই সরাসরি যুদ্ধে যাবে না। অর্থাৎ তড়িঘড়ি করে কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করার বিরোধী ছিলেন জর্জ এফ কেন্নান। ইতিপূর্বে তিনি 1946 সালের 22 ফেব্রুয়ারি 8000 শব্দের এক দীর্ঘ টেলিগ্রামে মার্কিন প্রশাসনকে ব্যাপারটি জানিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে মার্কিন প্রশাসনের উচিত একটি সুচিন্তিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা এবং এমন একটা ব্যবস্থা গ্রহণ করা যাতে করে সোভিয়েত রাশিয়া সোভিয়েত ব্যবস্থা যতদূর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে ঠিক সেখানেই তাকে আটকে দেওয়া যায়। অর্থাৎ তিনি সোভিয়েত ব্যবস্থাকে বেস্টনি মধ্যে ঘিরে ফেলার একটা নীতির কথা বলেন, যেটা বেস্টনি নীতি বা পলিসি অফ কন্টেইনমেন্ট নামে খ্যাত হয়। সন্দেহ নেই এই পলিসি অফ কন্টেইনমেন্ট মার্কিন প্রশাসনকে, বিশেষত ট্রুম্যানকে খুব বেশি প্রভাবিত করেছিল, যে কারণে তিনি চার্চিলের ফুলটন বক্তৃতায় খুব বেশি প্রভাবিত হননি বা খুব বেশি বিচলিত হয়ে পড়েননি। এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরে জর্জ কেন্নানকে নিয়োগ করেছিলেন এই পররাষ্ট্র নীতি ঠিক করার জন্য পরবর্তী সময়ে, যাতে করে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা যায়। উল্লেখ্য, ট্রুম্যান নীতি নির্মাণে অন্যতম একজন কারিগর ছিলেন জর্জ এফ কেন্নান। অর্থাৎ বলা যেতেই পারে যে কেন্নানের বেস্টনি নীতির সফল প্রয়োগ ঘটানোর চেষ্টা হয়েছিল ট্রুম্যান নীতির মাধ্যমে। এবং তার ঠিক পরে মার্শাল প্ল্যানের মাধ্যমে ইউরোপের অনাহার, দারিদ্র্য ইত্যাদিকে দূর করে
স্থায়ীভাবে সোভিয়েত ব্যবস্থা যাতে সম্প্রসারিত হতে না পারে তার জন্য একটা সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এই দুই নীতির মাধ্যমে। যাই হোক, এই দুই নীতি সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।